Introduction to MS Excel and its function Class 1 এই ক্লাসে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেল 2010 ভার্সন সম্পর্কে। মাইক্রোসফট এক্সেল একটি ডাটাবেস অ্যাপ্লিকেশন যার মাধ্যমে ডাটা স্টোর করা, ডাটা মডিফাই করা এবং বিভিন্ন ধরনের ক্যালকুলেশন, গ্রাফিক্যাল কাজ, পিভট টেবিল, ডাটা ফিল্টারেশন এবং ভ্যালিডেশনের কাজ করা হয়ে থাকে। মাইক্রোসফট এক্সেল অন করার জন্য প্রথমে হোম বারে গিয়ে এক্সেল সার্চ দেব। সার্চ দেওয়ার পর মাইক্রোসফট এক্সেল সাজেশনস দেখাবে, সেখানে আমরা ক্লিক করলে অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাব। এই ইন্টারফেস থেকে নিউ অপশনে ক্লিক করে একটি নতুন টেমপ্লেট নিতে পারি। এটি হচ্ছে ব্ল্যাঙ্ক টেমপ্লেট অথবা Ctrl+N প্রেস করেও নতুন ওয়ার্কশিট নিতে পারি। Ctrl+N প্রেস করে নতুন ওয়ার্কশিট নিলাম, যেমন ওয়ার্কবুক 1, ওয়ার্কবুক 2 এবং ওয়ার্কবুক 3। এভাবে আমরা নতুন ওয়ার্কবুক নিতে পারি। এখন Ctrl+N প্রেস করলাম এবং নতুন একটি ওয়ার্কবুক চলে এসেছে যার নাম ওয়ার্কবুক 4। ফাইল বারে নিউ অপশনে দেখতে পাচ্ছি রিসেন্ট টেমপ্লেট, স্যাম্পল টেমপ্লেট, মাই টেমপ্লেট, নিউ ফর্ম, এক্সিটিং এবং অফিস টেমপ্লেট এর মধ্যে বিভিন্ন ধরনের ফরমেশন রয়েছে, যা থেকে রেডিমেড কিছু টেমপ্লেট পাবো এবং তা ব্যবহার করে ইনফরমেশন দিয়ে কাজ করতে অনেক সুবিধা হয়। সাধারণভাবে যেহেতু আমরা নতুন কাজ করব, তাই ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে করব। ব্ল্যাঙ্ক টেমপ্লেট অন করার পর ইন্টারফেসে যে অপশন থাকবে, উপরের এগুলো হলো ট্যাব নামে পরিচিত এবং লম্বা অংশটিকে বলা হয় রিবন। এগুলো হচ্ছে এক একটি ট্যাব, যেমন হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ অ্যান্ড ভিউ। আর এই ট্যাবের ভেতরে থাকবে রিবন এবং রিবনগুলো গঠিত অনেকগুলো গ্রুপের মাধ্যমে, যেমন হোম রিবন গঠিত ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, অ্যালাইনমেন্ট গ্রুপ, নাম্বার গ্রুপ, স্টাইলিশ গ্রুপ, সেলস গ্রুপ এবং এডিটিং গ্রুপ। এই গ্রুপগুলো মিলে রিবন গঠিত। এখানে ছোট আরেকটি অপশন দেখতে পাচ্ছি। এখন যদি আমরা ক্লিক করি, তাহলে এই ক্লিপবোর্ডের আরও ফার্দার অংশ আমরা দেখতে পাব। এখানে শর্টকাট অপশনও দেখতে পারি। ফন্টের ডায়ালগ বক্সে যদি ক্লিক করি, তাহলে ফন্টের যে গ্রুপ তার থেকে আরও বেশি অপশন আমরা পাই। কাস্টমাইজ করে নেওয়ার জন্য আরও ইফেক্ট সহ আরও বেশি অপশনগুলো দেখতে পাই। সাধারণত এই অ্যালাইনমেন্ট অপশনগুলো যদি প্রপারলি দিতে না পারে, স্পেসে বা জায়গায় না হয়, তখন এই অপশনে ক্লিক করে অপশন অ্যাড করার জন্য এই ছোট ডায়ালগ বক্সটি দেয়। এখানে যেসব গ্রুপের নিচে ছোট এই চিহ্ন আছে, তাহলে দেখলে বুঝতে পারবো এখানে আরও বেশি অপশন আছে, বা যা আরও বেশি কাস্টমাইজ করে কাজ করার জন্য এখানে অপশন আছে। যেমন এই নাম্বারের নিচে ডায়ালগ বক্সে আছে, সেখানে ক্লিক করলে আমরা আরও বেশি অপশন দেখতে পাচ্ছি, যেমন জেনারেল, কারেন্সি, ডেটা, ডেট, টাইম, পার্সেন্টস, ফাংশন, এরকম আরও অনেক অপশন রয়েছে। আবার নাম্বারিংয়ের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, প্রোডাকশন এর প্রত্যেকের ক্ষেত্রে আমরা আরও বেশি অপশনগুলো পাচ্ছি। এই হচ্ছে হোম ট্যাবের রিবন এবং হোম রিবনের গ্রুপগুলো। এই গ্রুপের পরে আছে ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবের রিবনের গ্রুপগুলো হলো টেবল, ইলাস্ট্রেশনস, চার্টস, স্পার্কিং, ফিল্টার, লিঙ্ক, টেক্সট, সিম্বলস। এই গ্রুপগুলো নিয়ে ইনসার্ট ট্যাব গঠিত। পেজ লেআউট ট্যাবের রিবনে যে গ্রুপগুলো আছে, থিমস, পেজ সেটআপ, স্কেল টু ফিট, শিট অপশনস অ্যান্ড অ্যারেঞ্জ। ফর্মুলাস ট্যাবটির ফর্মুলার জন্য অটো সাম, ফিনান্সিয়াল, লজিক্যাল, টেক্সট, ডেট অ্যান্ড টাইম, লুকআপ অ্যান্ড রেফারেন্স, ম্যাথ ফাংশন, মোর ফাংশনস।
আবার মোর ফাংশনের মধ্যে রয়েছে স্ট্যাটিস্টিক্যাল, ইঞ্জিনিয়ারিং, কিউব, ইনফরমেশন অ্যান্ড কম্প্যাটিবিলিটি। এখানে আছে নেম ম্যানেজার, ডিফাইন্ড নেমস অপশন, ফর্মুলা অডিটিং, ক্যালকুলেশন ফাংশন। এই ফাংশনগুলোর মাধ্যমে মাইক্রোসফট এক্সেলে ডাটা অ্যানালাইসিস, ডাটা অ্যাড, ইনফরমেশন অ্যাড সহজেই করা যায়। এরপর হচ্ছে ডেটা ট্যাব। ডেটা ট্যাব ছোট ছোট গ্রুপ নিয়ে গঠিত। গ্রুপগুলোতে আছে গেট এক্সটার্নাল ডাটা, কানেকশনস, সর্ট অ্যান্ড ফিল্টার, ডেটা টুলস অ্যান্ড আউটলাইন। ডেটা ট্যাবের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গ্রুপগুলো হল সর্ট অ্যান্ড ফিল্টার, ডেটা টুলস অ্যান্ড আউটলাইন। এই গ্রুপগুলো আরও ছোট ছোট গ্রুপে বিভক্ত, যা থেকে আরও বিস্তারিত জানতে পারি। রিভিউ ট্যাব অ্যান্ড ভিউ ট্যাব। এখানে ভিউ ট্যাব আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিউ ট্যাবের মাধ্যমে আমরা মূলত পেজের বা শীটের আউটলাইনটি দেখতে পাব। যেমন এটি হলো নর্মাল মোড। পেজ আউটলাইনে পেজ হিসেবে দেখতে পাব ABCD, আর নর্মাল মোডে দেখতে পাচ্ছি A থেকে I পর্যন্ত, J থেকে R পর্যন্ত ছোট করে দাগ দেওয়া আছে। এগুলো একটা পেজে প্রিন্ট হবে। প্রিন্টের জন্য A থেকে I পর্যন্ত একটি পেজে প্রিন্ট হবে, J থেকে R পর্যন্ত ইনফরমেশনগুলো আরেকটা পেজে প্রিন্ট হবে। কিন্তু আমরা যখন পেজ লেআউটে দিব, তখন পেজকে আলাদা আলাদাভাবে বিভক্ত দেখা যাবে এবং আলাদা আলাদা পেজ হিসেবেই শো করবে। ABCD আলাদা আলাদা শো করবে। আর যদি পেজ ব্রেক রিভিউ দিই, তাহলে এই বিষয়টা আর দেখাই যাবে না। একদম পুরোটা ব্রেক হয়ে যাবে। কোনো একটা ইনফরমেশনে যদি আমি বা সেলে যদি ইনফরমেশন দিই, তখন তার আগ পর্যন্ত ইনফরমেশনগুলো দেখা যাবে। সাধারণত আমরা নর্মাল পেজে কাজ করি। কাস্টম ভিউ, এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি যে কতটুকু পেজ দেখব, কতটুকু দেখা যাওয়া উচিত। ফুল স্ক্রিন অপশন, এখানে শো অপশনে ফর্মুলা বার ক্লিক করা আছে। যদি ক্লিক অফ করে দেই, তাহলে ফর্মুলা অপশন দেখতে পারবো না। ফর্মুলা বারে যেটা আছে সেটা হচ্ছে কোনো সেলে যদি ইনফরমেশন দেয়া হয়, তাহলে এই বক্সে শো করবে। যেমন এখন যদি সেলে ম্যাথমেটিক্স লিখি, তাহলে ফর্মুলা বক্সে তা শো করছে, আর প্রতিটা সেলের যে নাম থাকে তা পাশের বক্সে শো করছে। ফর্মুলা বার যদি আনক্লিক করে দেই, তাহলে তা আর শো করবে না, আর ক্লিক করে দিলে শো করবে। গ্রিড লাইনস, সেলের মধ্যে হালকা যে লাইনগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে গ্রিড লাইন। এটি অফ করে দিলে একটি খালি শীট দেখা যাবে। হেডিংসে যদি আনক্লিক করে দেই, তাহলে যে হেডিংগুলো আর শো করবে না। এই যে আউটলাইনগুলো আছে বা গাইডলাইন দিচ্ছে, তা চলে যাবে। এটার জন্য কাজের অনেক সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। এরপর হচ্ছে জুম অপশন। এখানে আমাদের পেজ কতটুকু জুম দেখতে চাইছি তা সিলেক্ট করা হয়। বর্তমানে আমাদের পেজ 100% রয়েছে। এখন আমরা জুম ক্লিক করে ম্যাগনিফিকেশন করে নিতে পারব। আবার 200% দেওয়ার পর তাই শো করছে। আবার 100% দেওয়ার পর আগের ন্যায় শো করছে। আবার ক্লিক করে যদি 75% করে দেই, তাহলে 75%ই শো করছে। এখানে আবার কাস্টমস করেও জুম করে নিতে পারবো। যেমন 123% বা 83% নিজের প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করে নিতে পারি। আমরা 100% জুম নিয়ে কাজ করব। জুম টু সিলেকশন ক্লিক করলে যে সেলটি সিলেক্ট করা থাকবে, তা 400% জুম হয়ে শো করবে।
নিউ উইন্ডো, অ্যারেঞ্জ অল, ফ্রিজ প্যান্স, স্প্লিট, হাইড এই অপশনগুলো আমরা পরবর্তীতে দেখব। জুম ইন এবং জুম আউট করার জন্য যে সহজ অপশনটি আছে সেটি হচ্ছে এই জুম বার। এই জুম বার থেকে মাউসের মাধ্যমে যে কোনো জুম করা যাবে। এখন আমরা জুম আউট করলাম। বর্তমানে ছোট ছোট যে ঘরগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে এক একটা পেজ। জুম আউট করার ফলে পেজগুলো ছোট আকারে দেখাচ্ছে আর সেলগুলো এতটাই ছোট হয়েছে যা দেখাই যাচ্ছে না। 100% করলে ভালোভাবে দেখা যাচ্ছে। এখন আমরা জানব শীট সম্পর্কে। একটি ওয়ার্কবুক কয়েকটি শীট নিয়ে গঠিত হয়। একটি শীট থাকতে পারে, আবার একাধিক শীটও থাকতে পারে। 5টা, 10টা, 15টা প্রয়োজন অনুসারে। শীটগুলো পছন্দ মতো রিনেম করা যায়, ডিলিট করা যায়, মুভ করা যায়। ভিউ কোড, প্রোটেক্ট, ট্যাব কালার করা যায়। যেমন শীট 2 চাইলে ডিলিট করে দিতে পারি, চাইলে 1 এবং 3 নম্বর শীটের মাঝখানে নতুন শীট ইনসার্ট করতে পারি, বা চার্ট, এমএস এক্সেল, ম্যাক্রো অর এমএস এক্সেল ডায়ালগ ইনসার্ট করতে পারি। আমরা 1 ও 3 এর মাঝখানে শীট 8 নামে একটি নতুন শীট ইনসার্ট করেছি এবং মাউস দিয়ে ক্লিক করে ইচ্ছামতোভাবে মুভ করতে পারব। এখানে যদি একটি রাইট বাটন ক্লিক করি তাহলে একটি ডায়লগ বক্স আসবে এবং দেখতে পারব প্রত্যেকটা শীট সিরিয়াল অনুসারে সাজানো আছে। এখান থেকে ক্লিক করে যে কোনো শীটে সহজেই চলে যেতে পারি। যেমন 4 নম্বর শীট থেকে 6 নম্বর শীটে গেলাম, আবার 6 নম্বর থেকে 1 নম্বর চলে আসলাম। এই হলো শীটে যাওয়ার মেথড। আমরা শীটের সেলের কালার দিতে পারব। আমরা এক একটা শীটের সেলের এক একটি কালার সিলেক্ট করছি। এই ছিল আমাদের শীটের কাজ। এক্সেল রো এবং কলাম নিয়ে গঠিত। কলাম ডি, ই, এফ, জি, এইচ এবং রো 1, 2, 3, 4, 5, 6, 7। এই রো এবং কলাম দুইটার যে ইন্টারসেকশন বা কমন স্পেস আছে, যেমন 5 নম্বর রোয়ের সি কলামের যেমন কমন স্পেস আছে, সেটি হচ্ছে একটি সেল। আর এই সেলেই সাধারণত ডেটা ইনপুট করা হয় এবং প্রত্যেক সেলের আলাদা আলাদা নাম থাকে। আমরা চাইলে সেলকে পছন্দ মতো মডিফাই করে নিতে পারি এবং সামনে জানব কিভাবে সেল ফরমেশন করতে হয়। টেক্সট ইনপুট দিতে হয় এবং আউটপুট নিতে হয়। এই হলো সেল এবং কলাম ইনফরমেশন। এখন আমরা জানব কুইক অ্যাক্সেস টুলবার সম্পর্কে। কুইক অ্যাক্সেস বারে কয়েকটি অপশন দেওয়া আছে: বাই ডিফল্ট, আনডু, রিডু, সেভ এবং নিউ। আমরা জানি নিউ ওয়ার্কশিট কিভাবে নিতে হয়। Ctrl+N প্রেস করলে নতুন ওয়ার্কশিট চলে আসে। আমরা যদি কোনো ডেটা ইনপুট দেওয়ার পর, যেমন পরীক্ষার জন্য 3টি বিষয়, বাংলা, ইংলিশ এবং ম্যাথ, এই 3টি বিষয়ের জন্য ইনফরমেশন দেওয়া আছে। এখন যদি সংরক্ষণ করতে চাই তাহলে এই কুইক অ্যাক্সেস থেকে সেভ বাটন ক্লিক করে সংরক্ষণ হয়ে যাবে, অথবা Ctrl+S প্রেস করি, তাহলে সংরক্ষণ অপশন চলে আসবে। প্রথমে সংরক্ষণের ক্ষেত্রে সেভ অ্যাজ আসবে। এখান থেকে ফাইলের নাম পরিবর্তন বা ঠিক করে নিব। যেমন আমি ইন্ট্রোডাকশন নামে সংরক্ষণ করব এবং ফাইল লোকেশন ব্রাউজ করে নিব কোথায় সংরক্ষণ করব।
আমি ডেস্কটপে ইন্ট্রোডাকশন নামে ফাইলটি সংরক্ষণ করব এবং সেভ অ্যাজ টাইপ, আমি আসলে কি টাইপে সেভ করতে চাই তা সিলেক্ট করা। যেমন পিডিএফ টাইপ, সিএসভি হিসেবে, টেক্সট হিসেবে, সিএসভি হিসেবে নাকি এক্সেল ওয়ার্কশিট হিসেবে। আমরা এক্সেল ওয়ার্কশিট হিসেবে সেভ করতে চাই, তাই এটি সিলেক্ট করে সেভ ক্লিক করব। এখন সেভ করার পর আরও কিছু ডেটা, সায়েন্স, সোশ্যাল সায়েন্স অ্যাড করলাম এবং যদি Ctrl+S প্রেস করি তাহলে আগে যে সেভ ফাইল আছে সে ফাইলে নতুন ইনফরমেশনগুলো অ্যাড হয়ে যাবে। যখন আমি সেভ করা ফাইল ওপেন করব তখন আপডেট করা ডেটা পাব। কিন্তু যদি আরও কিছু ডেটা, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যাড করার পর ফাইল অপশনে গিয়ে পুনরায় সেভ এস অপশনটি ক্লিক করি, তাহলে আগের মতো আবারও একটি ডায়লগ বক্স আসবে এবং আমি আগের ন্যায় ডেস্কটপ সিলেক্ট করে ইন্ট্রোডাকশন 2 নামে সংরক্ষণ করলাম। তাহলে যেটা হলো, আমার আগের ফাইলটিও আছে এবং তার সাথে যে নতুন ডেটা ইনপুট দিয়েছি তা সহ কপি ফাইল তৈরি হয়েছে, যেটি এখন আমি সেভ করতে পারবো। এটি হচ্ছে সেভ এস অপশনের সুবিধা। আগের কোনো ফাইল যদি এডিট করতে চাই তাহলে শুধুমাত্র ফাইলটি এডিট করার পর Ctrl+S প্রেস করি, তাহলে আগের ফাইলের সাথে সংরক্ষণ হয়ে যাবে। আর যদি নতুন ইনফরমেশন দেওয়ার পর নতুন আরেকটি ফাইল তৈরি করতে চাই তখন সেভ এস অপশনে গিয়ে নতুন ফাইল তৈরি করতে পারবো, নতুন দেওয়া ইনফরমেশন সহ। যেমন ইন্ট্রোডাকশন 2 নামে ফাইলটি ওপেন করলে নতুন ইনফরমেশন সহ ফাইলটি চলে আসছে, কিন্তু আগের ইন্ট্রোডাকশন নামে ফাইলটি ওপেন করলে নতুন ইনফরমেশনগুলো নেই। এই হলো সেভ এস এবং সেভের মাঝে পার্থক্য। তাছাড়া আর যা জানা দরকার, এক্সেস বারের রিডু এবং আনডু। যেমন এখানে গুড একটি ওয়ার্ড লিখলাম, এই ওয়ার্ড লেখার পর যদি আনডু আইকনে বা Ctrl+Z প্রেস করলে লেখা চলে আসবে, আবার রিডু অপশনে ক্লিক করি তাহলে লেখাটি চলে আসবে। অর্থাৎ Ctrl+Z প্রেস করলে এক ধাপ পূর্বের অবস্থায় ফিরে যাবে, আবার রিডু Ctrl+Y প্রেস করলে আগের অবস্থায় ফিরে যাবে। একইভাবে 1, 2 লেখার পর Ctrl+Z প্রেস করি তাহলে 2 চলে গিয়ে একটা ধাপ আগে চলে যাবে। আবার Ctrl+Z প্রেস করি তাহলে 1 চলে গিয়ে একটা ধাপ আগে চলে যাবে। এখন যদি Ctrl+Y প্রেস করলে তাহলে একটা ধাপ সামনে চলে এসে 1 চলে আসবে এবং আবার যদি Ctrl+Y প্রেস করি তাহলে 2 চলে আসবে। এভাবে আমরা প্রয়োজন অনুসারে রিডু বা আনডু করতে পারি। এই ছিল কুইক অ্যাক্সেস বারের কয়েকটি অপশন, বাই ডিফল্ট, আনডু, রিডু, সেভ এবং নিউ। এখন আমরা দেখব প্রিন্ট অপশন। শিখব কিভাবে প্রিন্ট করা যায়। আমরা সরাসরি ফাইলগুলো থেকে Ctrl+P প্রেস করে প্রিন্ট অপশনে চলে যেতে পারি অথবা ফাইল বারের প্রিন্ট ক্লিক করে প্রিন্ট অপশনে চলে যেতে পারি। এখানে আমাদের ডেটার আউটলাইন দেখা যাচ্ছে। প্রিন্টের পেজে ইনফরমেশনগুলো কিভাবে হবে তা শো করছে। এখান থেকে কতগুলো পেজ প্রিন্ট করব। প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট দিব। তারপর মার্জিন, পেজে কোন পাশে কত মার্জিন থাকবে
নর্মাল সাইজে সাধারণত উপরে 0.75 ইঞ্চি, পাশে 0.7 এবং হোল্ডারে 0.3 ইঞ্চি স্পেস থাকে। তারপর ওয়াইড সাইজের চারপাশে 1 ইঞ্চি স্পেস ফাঁকা রেখে প্রিন্ট হয়। এরপর ন্যারো যে অপশন আছে উপরে নিচে 0.75 ইঞ্চি, পাশে 0.25 ইঞ্চি স্পেস রেখে প্রিন্ট করে। লেটার অপশন আছে, যেটা দিয়ে আসলে পেজ সাইজ কি নিতে চাই তা সিলেক্ট করতে হয়। সব পেজের মাপ দেওয়া আছে, যেমন লেটারের 8.5 ইঞ্চিস ইন্টু 11 ইঞ্চিস। আমরা সাধারণত A4 লিগ্যাল B4 পেজ সাইজ বেশি ব্যবহার করি। বাহিরের ডিফল্ট যে অপশন আছে তাছাড়া মোর পেপার সাইজেস অপশনে আরও অনেক ফার্দার অপশন আছে, যেখান থেকে পেজ, মার্জিন, হেডার ও ফুটার এবং শিট প্রত্যেকটি জিনিস আরও ভালোভাবে কাস্টমাইজ করে নিতে পারব। পছন্দ মতো মার্জিন সাইজ নিতে পারি, যেমন রাইট যদি বাড়ায় বা কমায় তাহলে দেখতে পাবো কি পরিবর্তন হচ্ছে। এখানে রাইট মানে এই দাগটার মাধ্যমে বুঝতে পারি মার্জিন কোথায় থাকবে। একইভাবে হেডার বাড়ালে বা কমালে দাগের মাধ্যমে দেখতে পাব। টপ, লেফট, বটম অ্যান্ড ফুটার একইভাবে ম্যানুয়ালভাবে মার্জিন নিতে পারব। পেজও আমরা কাস্টমাইজ করে নিতে পারি। পোর্ট্রেট বলতে বোঝায় সাধারণভাবে আমরা যা দেখি এবং ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড়ি। চাহিদা অনুযায়ী আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারব। এই ছিল পেজ অপশন এবং প্রিন্ট অপশন। এগুলো সব সেট করার পর আমরা প্রিন্ট ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট দেওয়ার পর সর্বশেষ যে অপশনটি থাকে তা হলো এক্সিট। এক্সিট অপশনে ক্লিক করার পর একটি উইজার বক্স আসবে। Do you want to save the changes you made to introduction.xlsx? সর্বশেষ যে ইনফরমেশন দিয়েছি সেগুলো সেভ করে কেটে দিতে চাই, নাকি নতুন ইনফরমেশন দিয়েছি তা বাদ দিয়ে সেভ করে কেটে দিতে চাই। আমি যদি সেভ অপশনে ক্লিক করি নতুন ইনফরমেশন সহ সেভ হয়ে যাবে। যদি ডোন্ট সেভ অপশনে ক্লিক করি নতুন ইনফরমেশন বাদে সেভ হয়ে যাবে। এখন আমি ডোন্ট সেভ অপশনে ক্লিক করার পর এক্সিট হয়ে গেল। এই ক্লাসে আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে মাইক্রোসফট এক্সেলের যে অপশনগুলো নিয়ে আলোচনা করেছি তা হলো কিভাবে এমএস এক্সেলে নতুন শিট অ্যাড করতে হয়, কিভাবে শিট সেভ করতে হয় এবং এর বিভিন্ন মেথড সম্পর্কে। পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের বাকি অপশনগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব।